হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভৌতবিজ্ঞানের মডেল সেট 2 এর আমরা একটি পেপার সমাধান করব। এটা হচ্ছে যে স্কুলটার কোশ্চেন পেপার, সেটা হচ্ছে বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুল। এই স্কুলের কোশ্চেন পেপার বা ভৌতবিজ্ঞান মডেল সেটটা আমরা সমাধান করব, যেটা তোমরা দেখতে পাচ্ছ 261 নম্বর পেজে রয়েছে। এই পেজের গ্রুপ এ, বি এবং সি এই সমস্ত সমাধানগুলো তোমাদেরকে করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করে দিও। দেখো, প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রদত্ত যেটি মৌলিক একক সেটা এখানে কি হবে আমাদেরকে বের করতে বলেছে। এখানে মৌলিক একক মানে হচ্ছে আগে জেনে নেবে যে এককগুলো নিজের থেকেই তৈরি হয়, মানে অন্য কিছুর প্রয়োজন হয় না, সেগুলোকে আমরা বলি হচ্ছে মৌলিক একক। তোমাদের সাতটার বই দেখবে লিস্ট করে দেওয়া রয়েছে, এখানে মৌলিক একক হচ্ছে ক্যান্ডেলা। ক্যান্ডেলা হচ্ছে মৌলিক একক। 2 নম্বর, একটি সেন্টিমিটার রৈখিক স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক কি হবে? এটা অপশন বি তে রয়েছে, দেখো অপশন বি 0.1 সেন্টিমিটার। 3 নম্বর প্রশ্ন, ml2 t-2 যে ভৌত রাশির মাত্রীয় সংকেত সেটা হচ্ছে কার্যের। কার্য অপশন ডি তে রয়েছে, ঠিক আছে। কার্যের মাত্রীয় সংকেত হচ্ছে ml2 t-2। 4 নম্বর, বলের অধীনে গতিশীল একটি বস্তুর ওপর ওপর থেকে কোনো মুহূর্তে বল সরিয়ে নিলে বস্তুটার মধ্যে কি হবে? সমবেগে চলতে থাকবে। সমবেগে চলতে থাকবে, যেটা অপশন এ তে রয়েছে, ঠিক আছে। সমবেগে চলতে থাকবে। 5 নম্বরের প্রশ্নটা দেখো কি বলেছে। একজন দৌড় প্রতিযোগী আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথ 40 সেকেন্ড সময়ে একবার সম্পূর্ণ করে। 2 মিনিট 20 সেকেন্ড পর তার স্মরণ কত হবে? তো এইটা যদি আমরা বের করতে চাই, ঠিক আছে, তাহলে আমরা কি করে বের করব? দেখো, এটা একটু করতে হবে। 5 দাগ দিলাম এখানে। অঙ্কটা আমরা কিভাবে করব, যেহেতু এখানকার পরিধিটা দরকার, তাহলে এর পরিধি প্রথমে আমাদেরকে বের করতে হবে। পরিধির সূত্র তোমরা অঙ্ক অনুযায়ী শিখেছো, 2 পাই। এখানে বড় হাতের আর হবে কেন? কারণ এখানে দেখো বলে দিয়েছে বড় হাতের আর ব্যাসার্ধ, এটা বলে দেওয়া রয়েছে। তাই এর যে পরিধিটা মানে আর ব্যাসার্ধ যুক্ত বৃত্তাকার যে পথটা রয়েছে তার পরিধি হচ্ছে 2 পাই আর। এবার একবার সম্পূর্ণ আবর্তন করছে, সেটা কিন্তু 40 সেকেন্ড লাগে। কত সেকেন্ড লাগছে? 40 সেকেন্ড লাগছে হচ্ছে পূর্ণ আবর্তন করতে। তাহলে এখানে 2 মিনিট 20 সেকেন্ড দিয়েছে, 2 মিনিট 20 সেকেন্ড। তাহলে 2 মিনিট 20 সেকেন্ড মানে আমরা জানি 6 দুগুণী 12 মানে 120 সেকেন্ড। আর তার সাথে আবার রয়েছে কত? 20 সেকেন্ড। তার মানে 120 প্লাস 20 মানে 140 সেকেন্ড সময় লাগছে, ঠিক আছে। এবার 140 সেকেন্ড সময় লাগছে, এটা আমরা কি করে করব? পূর্ণ পাক সংখ্যা যদি আমরা বের করি, বৃত্তাকার সংখ্যার পূর্ণ পাক সংখ্যা, ঠিক আছে। পূর্ণ পাক সংখ্যা আমরা কি করে বের করব? 140 সেকেন্ড ওপরে আর নিচে হচ্ছে 40 সেকেন্ড সময় লাগতো, ঠিক আছে। যেহেতু ওই পুরোটা মানে এই পরিধি অনুযায়ী পুরোটা ঘুরতে 40 সেকেন্ড সময় লাগতো, তাই 140কে 40 দিয়ে আমরা ভাগ করেছি। 140কে 40 দিয়ে যদি ভাগ করো তাহলে এখানে দেখতে হবে কত হচ্ছে। 0 0 কেটে যায়, এটা হয়ে যাবে 3 4 12 13 14 মানে 2/4। 2/4 মানে হচ্ছে, এটাকেও কাটাকুটি করা যায়, দাঁড়াও এটা কাটাকুটি করা যায়। 7 দুগুণী 14 আর 2 দুগুণী 4, তাহলে 3 দুগুণী 6 আর 1 7, হ্যাঁ 3 পূর্ণ 1 2, ঠিক আছে। তাহলে 3 পূর্ণ 1 2 মানে কি? এখানে আমরা এটাকে যদি ভেঙে লিখি তাহলে 3 যোগ হাফ, বোঝা গেল? 3 যোগ হাফ মানে 3 বার পূর্ণ বৃত্তাকার পথ অতিক্রম করলে স্মরণ কিন্তু হবে 0। আর কিন্তু বাকি 20 সেকেন্ড যে রয়েছে সেই বৃত্তাকার পথ অতিক্রম করতে স্মরণ হবে হচ্ছে তোমার 2r। 2r এখানে কেন হলো বলো তো? দেখো, ব্যাপারটা হচ্ছে এখানে যদি আমরা লিখি যে 3 বার যদি পূর্ণ বৃত্তাকার পথে ঘরে, পূর্ণ বৃত্তাকার পথ অতিক্রম করলে তার যে স্মরণটা, তার যে কি হবে? অতিক্রম করলে তার যে স্মরণটা হবে, স্মরণ সেটা তো 0 হবে, ঠিক আছে। 3 বার তো পূর্ণ বৃত্তাকার পথে আবর্তন করছে, তাই তার স্মরণ 0 হবে। আর 20 সেকেন্ড যেটা রয়েছে, 20 সেকেন্ড এক্সট্রা যে 20 সেকেন্ড রয়েছে,
এখানে তো 140 সেকেন্ড ছিল, 140 সেকেন্ড মানে এটাকে অ্যাকচুয়ালি ভেঙেও তোমরা করতে পারো, নাহলে তোমরা আবার বুঝতে পারবে না। দেখো আমি এটাকে ভেঙে করছি, ঠিক আছে, এটা ভেঙে করতে পারো। দেখো 120 প্লাস 20 আর বাই দিয়ে এখানে কত ছিল 40, তাহলে আমরা দেখতে পাচ্ছি 120/40, এটাকে যদি ভাগ করি তাহলে 3 আসছে, আর 20কে 40 দিয়ে যদি ভাগ করি তাহলে হাফ আসছে, এটা আসছে। তাহলে এই যে 20 সেকেন্ডের যে সময়টা, ঠিক আছে, তাহলে 20 সেকেন্ড বৃত্তাকার যে পথটা রয়েছে, বৃত্তাকার পথ অতিক্রম যদি করি, অতিক্রম করলে তাহলে সরণ কত হবে, সরণ হবে 2r, ঠিক আছে, এখানে কি হবে 2r হবে। তো এটা কিন্তু মাথায় রাখবে 2। এবার প্রশ্ন হচ্ছে 2r কেন হলো, দেখো 2 গুণ আমরা যদি হাফ যদি করি হাফ, তাহলে তো 2 2 কেটে গিয়ে শুধু r পড়ে থাকে, ঠিক আছে, এর জন্য কিন্তু এখানে আমরা 2r বসালাম, ঠিক আছে। তাহলে এটার অপশানে চলে যাও, অপশানটা কি হবে 2r হবে, যেটা অপশন বিতে রয়েছে। এটা একটু একটু জটিল তোমাদের লাগতে পারে, তোমাদের এটা কিন্তু একটু বুঝে করতে হবে, ঠিক আছে, একটু বাইরের অঙ্ক, এটা তোমাদের সিলেবাসের মধ্যেই পড়ছে কিন্তু একটু বাইরের অঙ্ক, কারণ এই অঙ্কটা সচরাচর দেখা যায় না। চলে আসছি আমরা 6 নম্বরের অঙ্কটা। দেখো ইলেকট্রন সম্পর্কে যে উক্তটি সত্য নয় সেটি হচ্ছে অস্থায়ী, মানে এটি অস্থায়ী কণা, অপশন বি হবে, অপশন বি হবে। তারপরে 7 দাগেরটা বলছে এক্স এর ওপরে রয়েছে মানে ভর সংখ্যা 234 আর নিচে রয়েছে 90, তাহলে এই পরমাণুটার নিউট্রন সংখ্যা আমরা কি করে বের করব। নিউট্রন সংখ্যা বের করা সব থেকে শর্টকাট টেকনিক হচ্ছে ওপর থেকে নিচেরটা বিয়োগ করে দেবে, মানে ভর সংখ্যা থেকে এই নিচেরটাকে প্রোটন সংখ্যা বলে, ভর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যাটা বিয়োগ দাও তাহলেই চলে আসবে। তাহলে 234 থেকে 90 যদি বিয়োগ দাও তাহলে 144 আসছে, যেটা অপশন সি তে রয়েছে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপরে চলে আসছে 8 দাগেরটা, একটি হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন বেরিয়ে গেলে তাতে কোন কণা থেকে যায়, প্রোটন কণা থেকে যায়, অ্যান্সার হবে কি কণা, প্রোটন কণা থেকে যায়। চলে আসছি আমরা পরেরটায়। দেখো গ্রুপ বি এবার আমরা করব, গ্রুপ বি। গ্রুপ বির প্রথম প্রশ্নটা কি বলছে, দেখো ওজন বাক্সে বাটখারাগুলি ভরের অনুপাতটা কত। তো আমরা এটার অনুপাত খুব ইজিলি জানি, 5:2:2:1, ঠিক আছে, এটা হচ্ছে বাটখারার ভরের অনুপাত। তারপরে প্রশ্ন বলছে লাইট ইয়ার বা আলোকবর্ষ কোন ভৌত রাশির একক, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, দৈর্ঘ্য, ঠিক আছে, দৈর্ঘ্যের একক, এটা লিখবে তোমরা। 3 নম্বর প্রশ্নটা কি বলছে, দেখো চলন গতি একটি নির্দিষ্ট দিকে হয়, ঘূর্ণন গতিতে কি অপরিবর্তিত থাকে, ঘূর্ণন গতিতে কি অপরিবর্তিত থাকে, অক্ষটি, ঘূর্ণন যে অক্ষ রয়েছে, ঘূর্ণন অক্ষ, সেই ঘূর্ণন অক্ষটি অপরিবর্তিত থাকে, ঠিক আছে। 4 প্রশ্নটা কি বলছে, দেখো কোনো একটি বস্তুর ওপর বল প্রযুক্ত না হলে এর ভরবেগ থাকবে কি, হ্যাঁ থাকবে, অ্যান্সার হচ্ছে হ্যাঁ লিখবে, ঠিক আছে, অ্যান্সার লিখবে হ্যাঁ, বস্তুর ওপর বল প্রযুক্ত না হলেও ভরবেগ থাকবে। এটা কিন্তু তোমরা টেক্সট বইয়ের ব্যাখ্যাটাও পেয়ে যাবে, ঠিক আছে। 5 নম্বর প্রশ্নটা কি বলছে, ক্রিয়া প্রতিক্রিয়া দ্বারা সাম্য প্রতিষ্ঠিত হতে পারে, বক্তব্যটা সঠিক না ভুল, এটার অ্যান্সার কিন্তু ভুল হবে, ঠিক আছে, অ্যান্সারটা ভুল হবে। সঠিক উত্তরটা কি বলতো, বাহ্যিক বল অনুপস্থিত থাকায় এদের প্রভাবে বস্তুগুলিতে গতির সৃষ্টি হয় না, তাই সাম্য প্রতিষ্ঠিত হতে পারে না, এটা হচ্ছে তোমরা সঠিক উত্তরটা লিখবে। 6 দাগেরটা বলছে, দেখো হাইড্রোজেন 1,3 এবং হাইড্রোজেন 2,4 এদের মধ্যে সম্পর্ক কি, আইসোটোন বলা হয়, আইসোটোন বলা হয়। এবার প্রশ্ন হচ্ছে কেন স্যার আইসোটোন বলে, কারণ এদের দুজনেরই দেখো যে নিউট্রন সংখ্যা, এদের দুজনেরই কিন্তু নিউট্রন সংখ্যা সেম, নিউট্রন সংখ্যা কত 2, 3 থেকে 1 বিয়োগ করলেও 2 হয়, আর 4 থেকেও 2 বিয়োগ করলে 2 হয়, তাই এদের নিউট্রন যে সংখ্যাটা রয়েছে, ঠিক আছে, নিউট্রন যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা কিন্তু 2 হবে। এবার চলে আসছি আমরা 7 দাগেরটা, পরমাণুর এল কক্ষে সর্বাধিক কতগুলি ইলেকট্রন থাকতে পারে। তো এখানে কিন্তু তোমাদের সূত্র এর আগের মডেলেও বলেছিলাম 2n² হচ্ছে সূত্র, তাহলে 2 আর তার সাথে কি রয়েছে 2 এর আবার স্কোয়ার, তো 2 এর স্কোয়ার 4 আর 4 দুগুণে 8, তার মানে 8টা রয়েছে, ঠিক আছে, এল কক্ষে 8টা রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে এল এর মান 2 কি করে হলো,
এটাও আগের দিন বলেছিলাম, কে কক্ষে আমরা জানি কে কক্ষ হচ্ছে প্রথম কক্ষ, তারপরে কে এর পর এল হচ্ছে সেকেন্ড কক্ষ, এমটা হচ্ছে থার্ড কক্ষ, এরকম ভাবে কিন্তু লেখা হয় কে এল এম। তো এল এ কিন্তু এখানে সেকেন্ড কক্ষ, তাই সেকেন্ড এখানে 2 লেখা হয়েছে, এই কারণে এটা 8টা হবে। এবার দেখো আমরা চলে আসবো হচ্ছে গ্রুপ সি তে। গ্রুপ সি মানে হচ্ছে যে আমরা প্রশ্নগুলো বড়গুলো করব, ঠিক আছে। এটা কিন্তু পুরো ডিটেলসে তোমাদেরকে আমি বলে দেবো কিভাবে লিখতে হবে, তাহলে তোমরা নাম্বারটা পাবে। প্রথম 3-এর 1-এর প্রশ্নটা রয়েছে, মাত্রা কি অন্যান্য ভৌত রাশিকে নির্দেশ করে, বুঝিয়ে দাও। তো দেখো এখানে কিন্তু 3-এর 1-এর যে উত্তরটা সেটা বলছে হ্যাঁ, মাত্রা অন্যান্য ভৌত রাশিকে নির্দেশ করে, কিন্তু উপযুক্ত ঘাত সহ বিবেচিত এক বা একাধিক মাত্রা সহ সংযোগে গঠিত মাত্রীয় সংকেত সবসময় একই ভৌত রাশিকে নির্দেশ করে না। দুটি পৃথক ভৌত রাশির একই মাত্রীয় সংকেত হতে পারে, যেমন ভর, দৈর্ঘ্য, সময়। এই সকল মৌলিক ভৌত রাশির মাত্রা যথাক্রমে এম, এল, টি, যেগুলি অন্য রাশি নির্দেশ করে। বেগ নির্দেশ করে দেখো LT-1, ত্বরণ হচ্ছে LT-2। এদের মাত্রীয় সংকেত পৃথক হলেও কার্য ও শক্তি রাশি দুটির মাত্রীয় সংকেত এক, ML2T-2। এটা দুটোই কিন্তু এক হয় কার্য এবং শক্তির ক্ষেত্রে, অর্থাৎ মাত্রা অন্যান্য ভৌত রাশিকে নির্দেশ করলেও মাত্রীয় সংকেত করে না, ঠিক আছে। এই উত্তরটা তোমাদেরকে লিখতে হবে। 3-এর 2-এর প্রশ্নটা বলছে লম্বন যে ভ্রম সেটা কি, কিভাবে এই ত্রুটি দূর করা যায়। দুটো প্রশ্ন রয়েছে দেখো। প্রথমের প্রশ্নটা বলছে যে লম্বন ভ্রম বা ত্রুটি কি। এটা কিন্তু তোমাদের ছবি আঁকাটা খুবই জরুরি, ছবি আঁকাটা প্র্যাকটিস করবে। উত্তরটা বলছে সাধারণ স্কেলের সাহায্যে দৈর্ঘ্যের পাঠ নেওয়ার সময় চোখ ঠিক খাড়া অবস্থানে পরিবর্তে তির্যকভাবে অবস্থান করলে পাঠ নির্ণয় ভুল আসে। চোখের অবস্থানজনিত কারণে পাঠ নির্ণয়ে যে ত্রুটি বা দোষের উদ্ভব হয় তাকেই কিন্তু আমরা লম্বন ত্রুটি বা লম্বন দোষ বলে থাকি, ঠিক আছে। ছবিতেও কিন্তু দেখতে পাচ্ছ। এটার উপায়টা কি, দূর করার উপায় কি? 1 নম্বর দিয়েছে দেখো, স্কেলের সাহায্যে পাঠ নেওয়ার সময় চোখ খাড়া বা লম্ব অবস্থানে রাখতে হবে। 2 নম্বরেরটা বলছে একাধিক পাঠ নেওয়ার পদ্ধতি পুনরাবৃত্তি করে পাঠের গড় মান নির্ণয় করতে হবে, যেটি হবে বস্তুর সঠিক দৈর্ঘ্য। এইভাবে কিন্তু আমাদেরকে বের করতে হবে। এর অথবা দিয়ে মানে এই 2-এর অথবা দিয়ে একটা প্রশ্ন রয়েছে। প্রশ্নটা বলছে সাধারণ স্কেলের সাহায্যে কিভাবে পাতলা কাগজের বেধ নির্ণয় করা যায় সেটা সংক্ষেপে লিখতে বলেছে। তো দেখো এটার অথবা দিয়ে যে প্রশ্নটা সেটা কি। প্রথমত বলছে অনেকগুলি 1 নম্বর দিয়ে অনেকগুলি অভিন্ন কাগজ একত্রিত করে বা বইয়ের ক্ষেত্রে সমগ্র বইটির বেধ সাধারণ স্কেলের সাহায্যে মাপা হলো। ধরা যাক এই পাঠ হলো D সেন্টিমিটার। 2 নম্বর দিয়ে লিখবে এই পাঠকে কাগজ বা বইয়ের পাতার সংখ্যা দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় সেটি একটি পাতার বেধ নির্দেশ করে। তাহলে পাতার সংখ্যা x হলে একটি পাতার বেধ বেরোবে D/x সেন্টিমিটার। এটাই হচ্ছে এই অঙ্কটার বা এই প্রশ্নটার কিন্তু উত্তর, ঠিক আছে। তারপরে দেখো 3 দাগের প্রশ্নটাই চলে আসবো আমরা। 3 দাগের প্রশ্নটা কি বলছে দেখো। 3 দাগের প্রশ্নটা বলছে 5 নিউটন মানের একটি বল M1 ভরকে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ এবং M2 ভরকে 24 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ প্রদান করে। M1 এবং M2 ভর দুটিকে একত্রিত করলে এই 5 নিউটন বলটি তাদের কত ত্বরণ প্রদান করবে। তো এই হচ্ছে প্রশ্নটা পড়লাম। তো দেখো এখানে আমাদের প্রথম ক্ষেত্রে যেটা বের করতে হবে, দেখো F বলে দিয়েছে 5 নিউটন, ভর হচ্ছে M1 এবং ত্বরণ A1 কে আমরা ধরে নিয়েছি 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সূত্র অনুযায়ী আমরা জানি F = ma। এখানে কিন্তু আমাদেরকে M1 এর মান বের করতে হবে। তাহলে M1 হচ্ছে 5/8। একইভাবে আমরা M2 যদি বের করি তাহলে দেখো বেরোবে হচ্ছে 5/24, একটা 5/8 একটা 5/24। এবার একত্রে 5 নিউটন বল প্রয়োগ করলে উৎপন্ন ত্বরণের পরিমাণ এবার আমরা শুধু এ ধরবো। তাহলে এটা থেকে আমরা যদি শুধু এর মান বের করি তাহলে দেখো 5/m1 + m2, মানে এই যে আগে যে দুটো রাশি ছিল সেই দুটো রাশি যোগ করতে হবে। এটা যদি যোগ করে ভাগ করো তাহলে দেখবে 6 আসছে। এটা এখানে করে দেওয়া নেই, আমি তোমাদেরকে এখানে করে দিচ্ছি। দেখো 24, তারপরে হচ্ছে 3 × 8 = 24, মানে 5, 3 × 5 = 15,
আর এখানে 24, এখানে 5 রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু 20/24 আসছে। ঠিক আছে, তাহলে 20/24কে যদি কাটাকুটি করো তাহলে 5 4 5 20, 4 6 24, 5 6, তাহলে ওপরে একটা 5 অলরেডি ছিল আর নিচে আবার দেখো 5/6 হয়েছে। তাহলে এই 5 5 কেটে গেলে শুধু 6 পড়ে থাকছে। তাহলে এই হচ্ছে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে লিখবে কি, একত্রিত ভাবে যদি ওই দুটো ভরকে আমরা বল প্রয়োগ করি, অর্থাৎ 5 নিউটন বল প্রয়োগ করি, তাহলে তার ত্বরণ হবে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এইভাবে কিন্তু অঙ্কটা তোমাদেরকে করতে হবে। এর পরের প্রশ্নে আমরা চলে আসবো। দেখো অথবা দিয়ে রয়েছে, যদি কোনো পরিবর্তনশীল ভরের বস্তুর ওপর একটি স্থির মানের বল কিছু সময় ধরে প্রযুক্ত হয়, তাহলে বস্তুটির ভরবেগের পরিবর্তনের সঙ্গে এই বল প্রয়োগের সম্পর্ক নিরূপণ করো। তো এখানে দেখো প্রশ্ন, এটা দাগ নম্বর এখানে দেওয়া নেই, এখানে দাগ নম্বর আমি বলে দিচ্ছি 3-এর এটা কিন্তু অথবা রয়েছে, 3-এর এটা অথবা। ঠিক আছে, তো এখানে কি করা হয়েছে দেখো, ধরা যাক বস্তুটির প্রাথমিক বেগ ইউ এবং ভর m1, টি সময় পরে বেগ ভি হচ্ছে এবং ভর m2 হচ্ছে। তা m2টা বড় হচ্ছে m1 এর থেকে, তাহলে প্রাথমিক ভরবেগ হচ্ছে m1 ইউ, অন্তিম ভরবেগ হচ্ছে m2v। ভরবেগের পরিবর্তন m2v থেকে মাইনাস করতে হবে m1 ইউ। ভরবেগের পরিবর্তনের হার এটা বের করলাম, আর প্রযুক্ত বলই আমরা সেটাকে বলি ভরবেগের পরিবর্তন হারকে। এবার v সমান সমান যদি ইউ হয় তাহলে আমরা কি করবো, v এর জায়গায় দেখো ইউ কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকছে m2 - m1/t। আর এটাই আমরা লিখবো প্রযুক্ত স্থির মানের বল এর সঙ্গে বস্তুটির ভরবেগের পরিবর্তনের হার সমানুপাতিক সম্পর্কযুক্ত, এটাই কিন্তু এখানে বলেছে। ঠিক আছে, 4 দাগেরটাই চলে যাবো। দেখো 4 দাগের প্রশ্নটা কি বলছে, একটি বলকে উপরের দিকে ছুড়লে প্রথমে তার ভরবেগের মান হ্রাস পেতে থাকে এবং তারপর আবার বাড়তে থাকে, এক্ষেত্রে কি রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি লঙ্ঘিত হয়, ব্যাখ্যা করো। তো এখানে দেখো বলে দিয়েছে না, এক্ষেত্রে রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি লঙ্ঘিত হয় না। কারণ কি, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র মান্য হওয়ার অপরিহার্য শর্ত হলো বাহ্যিক বলের অনুপস্থিতি। এক্ষেত্রে নিক্ষিপ্ত বলটির ওপর বাহ্যিক বল অভিকর্ষের ক্রিয়া সর্বদাই বজায় থাকে, তাই ভরবেগের সংরক্ষণ সূত্র এক্ষেত্রে প্রযোজ্যই হয় না, তাই লঙ্ঘিত হওয়ার কোনো প্রশ্ন আসে না। বলটি ওপরে ওঠার সময় অভিকর্ষ ওর গতির বিপরীতে ক্রিয়া করার ফলে ভরবেগ কমে, আবার নিম্নাভিমুখী গতির ক্ষেত্রে অভিকর্ষ সক্রিয় হয় বলে ভরবেগ বাড়ে। এই উত্তরটা তোমাদেরকে লিখতে হবে। চলে আসছি আমরা দেখো পরেরটায়, 5 দাগের প্রশ্নটা বলছে কি, দেখাও যে সমত্বরণে গতির ক্ষেত্রে কণার ভরবেগ কণার প্রারম্ভিক বেগ ও অন্তিম বেগের সমষ্টির অর্ধেক। তো এটা আমরা কি করে করব, দেখো সমত্বরণে গতিশীল কোনো কণার প্রারম্ভিক বেগ ধরে নিলাম ইউ এবং টি সময় পরে অন্তিম বেগ ধরে নিলাম ভি। তাহলে ধরা যাক গতির শুরুর 1 সেকেন্ড পরে কণার বেগ কত হবে, দেখো আমরা সূত্র জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, এটা হচ্ছে মেন সূত্র, সেটাকে অ্যাপ্লাই করে দেখো ইউ প্লাস এ এসছে, কারণ টি এর মান তো এখানে 1 সেকেন্ড ধরা হয়েছে। আবার 1 সেকেন্ড আগে যদি আমরা ধরি তাহলে t-1, সেটা করলে দেখো ইউ মাইনাস এ টি মাইনাস এ, এটা করলে আমাদের কি আসছে, ভি মাইনাস এ আসছে। কেন ভি মাইনাস এ আসছে, কারণ এখানে যদি আমরা বসিয়ে দিই ইউ এর মানটা, ঠিক আছে, এখানে যদি এটির মানটা বসিয়ে দাও, তাহলে এখানে কি আসবে, ভি মাইনাস ইউ, তাহলে ভি মাইনাস ইউ এটা কিন্তু লিখতে পারো। কিন্তু এখানে দেখো, এখানে সাধারণত আমরা ওটা করিনি, ঠিক আছে, এখানে এটির মানটা এইভাবে বসানো হয়নি, এখানে কিন্তু আমরা এটা বসিয়েছি। দাঁড়াও দেখিয়ে দিচ্ছি তোমাদের, ইউ প্লাস এ টি মাইনাস এ। তো এবার এখানে আমরা ইউ এর মানটা বসাবো, তাহলে ইউ এর মান এখান থেকে কি আসছে, ভি মাইনাস এটি, তাহলে ভি মাইনাস এটি প্লাস এটি মাইনাস এটি কেটে যাচ্ছে, তাহলেই দেখো ভি মাইনাস এ পড়ে থাকছে, সেটাই কিন্তু এখানে লেখা রয়েছে। ঠিক আছে, তো এটা এইভাবে বের করবে। এবার দেখো এর যে গড় বেগ সেটা আমরা কিভাবে বের করছি, এখানে অ্যাভারেজ বলে লেখা রয়েছে এভি, v1 প্লাস v2/2, v1 এর মান তো আমরা জানি u প্লাস এ, আর v2 এর মান এক্ষুনি আমরা বের করলাম v মাইনাস এ কেটে যাচ্ছে, তাহলে u প্লাস v/2 মানে অর্ধেক হচ্ছে প্রাথমিক বেগ এবং অন্তিম বেগের
অর্ধেক বেরোচ্ছে, এবং এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল, তাই এটা লিখলাম হচ্ছে প্রমাণিত বলে। ঠিক আছে, এর সাথে অথবা দিয়ে আরেকটা প্রশ্ন রয়েছে। দেখো অথবা দিয়ে আরেকটা প্রশ্ন রয়েছে, একই উচ্চতা থেকে দুটি পাথরকে 2 সেকেন্ড সময়ের ব্যবধানে ফেলা হলো, প্রথম পাথরটি পড়তে শুরু করার কত সময় পরে পাথর দুটির মধ্যে দূরত্ব 40 মিটার হবে। এখানে জি এর মান বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো প্রথম পাথরটি স্থির অবস্থা থেকে তার টি মানে 2 সেকেন্ড সময় যাত্রা করলে প্রারম্ভিক বেগ, এখানে ইউটাকে 0 ধরা হয়েছে, অভিকর্ষজ ত্বরণ এখানে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরা হয়েছে। দেখো এখান থেকে কিন্তু এইভাবে পড়ছে, এখানে ছবিটা দিয়ে দিয়েছে। তাহলে অতিক্রান্ত দূরত্ব সূত্র এখানে কি হচ্ছে, যেটা আমরা এস দিয়ে লিখি সেটা এখানে এইচ দিয়ে লেখা রয়েছে, কারণ এখানে হাইটটা হয়। ঠিক আছে, এই হাইটটা থেকেই তো নিচে যাচ্ছে। তো এবার আমরা কি করব, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, তাহলে ইউ এর জায়গায় হাফ, সরি এখানে আমরা কি করেছি ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ইউ এর জায়গায় যদি আমরা 0 বসাই তাহলে পরে থাকছে হাফ জিটি স্কোয়ার, তাই এখানে করেছি জি এর মান 10 আর টি এর মান দেখো 2 ইন্টু 2, কারণ 2 এর স্কোয়ার বলেছে তাই 2 গুণ 2 দুবার লেখা হয়েছে। এটাকে যদি আমরা গুণ করি বা কাটাকুটি করি তাহলে 20 মিটার আসছে। 20 মিটার উচ্চতা অতিক্রম করার পর প্রথম পাথরটির বেগ তাহলে কত হবে, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2GH, এটা হচ্ছে মেন সূত্র। এবার দেখো এখানে ইউ এর মান তো 0, তাহলে এখানে √2GH হয়ে যাবে, 2 এর জায়গায় 2 বসেছে, জি এর জায়গায় 10 আর এইচ এর জায়গায় 20 মিটার। এবার এটাকে যদি গুণ করো তাহলে বেরোবে 400, আর 400 যদি আমরা বর্গমূল করি তাহলে দেখো বেরোবে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। 20 মিটার পার সেকেন্ড এটা কিন্তু উত্তর হবে। আচ্ছা এটা কিন্তু উত্তর না, এটা হচ্ছে V1 এর মান। ঠিক আছে, এবার আমরা কি করব, একই সময় দ্বিতীয় পাথরটি স্থির অবস্থা থেকে নামতে শুরু করে, ধরা যাক টি সময় পর তাদের মধ্যে দূরত্বের ব্যবধান হয়ে যাবে কত, 40 মিটার। তাহলে টি সময়ে প্রথম পাথর দ্বারা অতিক্রান্ত দূরত্ব আমরা H1 যদি বের করি তাহলে V1T প্লাস হাফ জিটি স্কোয়ার হচ্ছে, আর টি সময়ে দ্বিতীয় পাথর দ্বারা অতিক্রান্ত দূরত্ব হচ্ছে G2 সমান সমান হাফ জিটি স্কোয়ার। এক্ষেত্রে কিন্তু ইউ এর মান 0 ধরা হয়েছে। তাহলে প্রশ্ন অনুসারে আমরা বলতে পারি H2 থেকে H1 মাইনাস করলে এইটারও মাইনাসটা বিয়োগফলটা সমান বেরোবে। তাই H2 মাইনাস H1 যদি আমরা করি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 40, আর এখান থেকে দেখো V1T পাচ্ছি, V1T কারণ এটার সাথে এটা কেটে যাচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু বলে দিয়েছে। এবার দেখো V1 এর মান যদি 20 মিটার হয় তাহলে V1 এর জায়গায় 20 বসিয়েছি, 20 কে 40 দিয়ে কাটাকুটি করলে 2 বেরোয়। তাহলে এখানে আমরা উত্তরটা লিখবো, প্রথম পাথরটি পড়তে শুরু করার 2 + 2 অর্থাৎ 4 সেকেন্ড পরে পাথর দুটির মধ্যে দূরত্ব কিন্তু 40 মিটার হয়ে যাবে। ঠিক আছে, এই উত্তরটা কিন্তু তোমাদের করতে হবে। চলে আসছি আমরা নেক্সট প্রশ্নটায়। নেক্সট প্রশ্নটা দেখো, এটা আমরা সাধারণত দেখতে পাচ্ছি হচ্ছে 6 নম্বর প্রশ্নে রয়েছে 6 VI। আলফা কণার দুটো ধর্ম লিখতে বলেছে, এখানে দুটো ধর্ম লিখবে। আলফা কণা হলো 2 একক ধনাত্মক আধান বিশিষ্ট হিলিয়াম আয়ন। আর 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখতে পারো আলফা কণার ভর একটি প্রোটনের ভরের 4 গুণ, অর্থাৎ এখানে দিয়ে দিয়েছে কেজিতে 6.644 × 10⁻⁻27 কেজি, এবং এর আধান একটি প্রোটনের আধানের দ্বিগুণ। এখানে বলেও দিয়েছে সেটা 3.204 × 10⁻19 কুলম্ব। 3 নম্বর পয়েন্টটা পড়ে রাখতে পারো, আলফা কণার বেগ আলোর বেগের প্রায় 10% হয়। ঠিক আছে, এইভাবে করতে পারো। চলে আসছি আমরা VII। দেখো VII, এখানে প্রশ্নটা কি বলছে, শক্তি শোষণ ও বর্জনে ইলেকট্রনের কিভাবে কক্ষান্তর ঘটে। তো এটা কিন্তু রিপিটেড প্রশ্ন, এটা আগের মডেলেও ছিল। নির্দিষ্ট কক্ষপথে আবর্তনরত অবস্থায় ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না, কিন্তু বাইরে থেকে কোনো শক্তি প্রাপ্ত হলে ইলেকট্রনটি শক্তি শোষণ করে পরবর্তী উচ্চ শক্তি সম্পন্ন কক্ষপথে গমন করে। আবার ঠিক একইভাবে কোনো স্থায়ী উচ্চতর শক্তি স্তর থেকে যদি কোনো ইলেকট্রন নিম্নস্তর শক্তিতে নেমে আসে তবে ইলেকট্রনটি কিছু নির্দিষ্ট পরিমাণ শক্তি তরঙ্গের আকারে বিকিরণ করে। এইভাবে কিন্তু তোমাদের উত্তরটা লিখতে হবে। এর অথবা দিয়ে দেখো একটা প্রশ্ন দিয়েছে, অথবা দিয়ে একটা প্রশ্ন কি রয়েছে, নিউক্লাইড কি, নিউক্লাইড কাকে বলে এবং এটার উদাহরণ দাও। তো দেখো কাকে বলে, বলছে নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা বিশিষ্ট কোনো মৌলের চিহ্ন যার দ্বারা মৌলটির পরমাণু
এবং নিউক্লিয়াসের গঠন জানা যায় সেরকম মৌলটাকে আমরা বলি হচ্ছে কি নিউক্লাইড। ঠিক আছে, নিউক্লাইড বলা হয়। উদাহরণ এখানে দিয়ে দিয়েছে দেখো, C12 এর নিচে 6 রয়েছে আর O16 এর নিচে 8 রয়েছে, এই দুটোই কিন্তু আমরা বলি হচ্ছে নিউক্লাইড। ঠিক আছে, এরপরে আরেকটা প্রশ্ন রয়েছে দেখো, V3I নিউক্লিয় বল কি বা নিউক্লিয়ার ফোর্স কি? বলছে নিউক্লিয় কণা বা নিউক্লিয়ন গুলির মধ্যে কার্যকরী যে অতি শক্তিশালী আকর্ষণ বল প্রোটনগুলির মধ্যে সক্রিয় স্থির তাড়িতিক বিকর্ষণ বলের প্রভাবকে প্রতিমিত করে নিউক্লিয়াসকে সুস্থিত রাখে, তাকে কিন্তু আমরা নিউক্লিয় বল বলে থাকি। এটার উত্তরটা দেখে নাও। বলছে নিউক্লিয় বল সৃষ্টির কারণটা কি? কারণটা এখানে তোমরা দেখে নাও, এইটা হচ্ছে কারণ। ঠিক আছে, এটারই কিন্তু আরেকটা প্রশ্ন, মানে নিউক্লিয় বল কি এবং সৃষ্টির কারণ কি, একসাথে রয়েছে 1+1। এবার দেখো এখানে 1+1 1-এর জন্য কিন্তু এতটা লিখবে না, এটা আমি তোমাদের টেক্সট বই থেকে এখানে এটা আমি দিয়েছি, তাই তোমরা এখান থেকে কম বেশি করে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এত বড় লেখার দরকার নেই, এখানে 1 নম্বরই দেবে তোমায়। ঠিক আছে, তাই তুমি ছোট্ট করে কয়েকটা পয়েন্ট লিখে দেবে, তাহলেই হয়ে গেল। তো এই গেল হচ্ছে আজকের মডেল কোশ্চেন পেপার 2, যেটা পেজ নম্বর 261-তে রয়েছে। তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো। ঠিক আছে।